বঙ্গ তো পুরো বাংলা অঞ্চল জুড়ে ছিল না? বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হইতো? বরিশাল, ফরিদপুর, এই রিজনটাকে বলা হয়তো কি বঙ্গ। সো আপনি যে বলছেন হাজার বছরের বাঙালি, বাঙালি বলতে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, এগুলো একত্র করতে বাংলা বলতে কিছুই ছিল না। বাংলা যারা চর্চা করতেছিল, যাদেরকে পিটিয়ে ফতোয়া দিয়ে মেরে কেটে বাংলা ছাড়া করা হইলো, ওই যুগটা বাংলার অন্ধকার যুগ না? যখন মুসলমান চলে আসলো, বাংলা সব বাতি নিভে গেল। দীনেশ চন্দ্র সেন একটা কথা বলছেন যে গোটা বিপর্যস্ত জনপদ অপেক্ষা করতেছিল একজন মসির জন্য, একজন ত্রাণকর্তার জন্য, যে এসে বাংলা ভাষাকে মুক্ত করে দিবে, যে এসে বাংলার জনপদকে উদ্ধার করবে। এবং সমস্ত ইতিহাসিক একমত, সেই ত্রাণকর্তা রূপে এই বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন কে? ইখতিয়ারউদ্দিন মাহমুদ্দিন বখতিয়ার খলজি। যে এই বাংলার সর্বপ্রথম স্বাধীন অস্তিত্ব লাভ হলো কার আমলে? বাংলা ভূখণ্ড ঐক্যবদ্ধ হলো কার আমলে? বাংলা তার পলিটিক্যাল চেতনা ফিরে পেল কার আমলে? বাঙালি ভাষা কেন্দ্রিক যেটা জাতীয়তাবাদ হতে পারে, এই ধরনের কনসিয়াসনেস তৈরি হলো কার আমলে? মুসলমানদের আমলে। আমেরিকা আজকে বিশ্বের উপরে দাঁড়িয়ে আছে মানবতা বিরোধী কাজের মাধ্যমে, হিন্দুস্তান আজকে দাঁড়িয়ে আছে মানবতা বিরোধী কাজের মাধ্যমে। তারা আমাদেরকে যদি বলে মানবতা শিখো, আমাদের দরকার নেই তাদের কাছে মানবতা শিখানোর। ইতিহাস বলতেছে এই হিন্দুস্তানের মানুষকে মানবতা কে শিখাইছে? মুসলমানরা শিখাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে টপিক গুলো এত খটমটে, আমি মনে হইতেছে খেয়ে হারিয়ে ফেলতেছিলাম। তো আমি চিন্তা করতেছি আমি কি বলবো, আমি আবার বলতে বলতে নিজে খেয়ে হারিয়ে ফেলি কিনা এই চিন্তায় আছি। আপনারা আমাদের একটু দোয়া করেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে শুরু করি। আচ্ছা, আপনাদের কুইজের ব্যবস্থা আছে গো? আছে? ইস, কি নিষ্ঠুর, তারও টাকা নিচ্ছে আপনাদের কুইজের ব্যবস্থা নেই। আচ্ছা, তারপর একটা প্রশ্ন করি, আপনারা পুরস্কার ছাড়াই উত্তর দেন আমাকে। বলেন কেউ একজন যে বাংলা ভাষার স্বাধীন অস্তিত্ব লাভ হয়েছে কত সালে? তাড়াতাড়ি কন, সময় নেই আমার, সময় একবার কম দিচ্ছে। বলেন তাড়াতাড়ি বলেন। কি 1820 কি অপরাধ যে এখানে বাংলার জন্ম নিতে হবে? বলেন, আরেকজন বলেন। কেউ না বিশেষ পরীক্ষা দিচ্ছেন, বলেন বলেন তাড়াতাড়ি বলেন। না হইতেছে না। আচ্ছা, আমি বলি, কি করবো আর, নিজেই প্রশ্ন করতে নিজে উত্তর দিই। দেখেন, আমাদের এই বিষয়টা কেন ক্লিয়ার করতেছি, ধরেন একটা সভ্যতা গড়ে উঠবে, সভ্যতা গড়তে বর্তমান যে সভ্যতা, জাতির যে ধারণা, জাতি গড়তে গেলে কি লাগে? একটা প্লেস তো আপনার লাগবেই, যে জায়গাটাকে কেন্দ্র করে একটা জাতি গড়ে উঠবে। আর কি লাগবে? মডার্ন ধারণা অনুসারে ভাষা লাগবে। ভাষা ছাড়া কি একটা জাতি গঠন হবে? বাঙালি কিসের ভিত্তিতে বাঙালি? বাংলা ভাষার ভিত্তিতে বাঙালি। না তো আমরা হিন্দুস্তানি হইতাম, পাকিস্তানি হইতাম। এই যে পাকিস্তান বললাম, দাঁত ব্রাশ করতে হবে। আচ্ছা, তাহলে এই যে আমরা বাঙালি কিসের ভিত্তিতে বাঙালি? ভাষার ভিত্তিতে বাঙালি। আরেকটা কি? জায়গার ভিত্তিতে বাঙালি। ধরেন ভাষা আছে, জায়গা নাই, বাঙালি, তাও বাঙালি। ধরেন আমেরিকাতে যে বাংলা ভাষায় কথা বলে সে বাঙালি না? অর্থ প্লেস নাই, অর্থ থাকে রিফিউজি হিসেবে, তাও তো সে বাঙালি। আপনারা ওয়াজ মাহফিলের মতো হয়, হ্যাঁ বললে হ্যাঁ বলেন, না বললে না বলেন। আচ্ছা, তারপরে আমাদের দুইটা জরুরি দরকার জিনিস হলো কি, একটা সভ্যতা গঠন হওয়ার জন্য কি লাগে? ভাষা লাগে। আর একটা কি লাগে? দেশ লাগে, একটা এলাকা লাগে, নির্দিষ্ট ভূখণ্ড লাগে, তাই না? তো আপনি যদি বাংলা সভ্যতার কথা বলেন, আপনাকে বাংলা ভাষা অবশ্যই লাগবে। কারণ বাংলা ভাষা ছাড়া আমি তো বাঙালি না। বাংলা ভাষা ছাড়া আমি কি, আমার বাঙালির সাথে কোনো পরিচয় নাই। তার আমি যে ভাষা, আমার পরিচয়টা ওই ভাষা। তো আমরা যদি প্রথমেই খেয়াল করি যে বাংলা ভাষাটা আদৌ যেভাবে আমাদের সমাজে, এই যে ওস্তাদ কিছুক্ষণ আগে বলে গেলেন যে ইতিহাস আমাদের ভুল শেখায়, বাংলার ইতিহাসে কত ভুল শেখাইছে এটি নিয়ে একটা পিএইচডি করা দরকার। কি কি ভুল শিখাইছে? ইনশাল্লাহ আমি আশাবাদী 1320টার বেশি হবে পিএইচডি, যদি খালি পয়েন্ট আউট করেন যে কি কি জিনিস আপনাকে ভুল শেখানো হয়েছে। তো তখন কান ধরে বলবেন, বাবা এই ইতিহাসের বই একটাও পড়বেন, সবই ভুল। কারণ ইতিহাসের বইগুলো কারা লিখছে জানেন? হ্যাঁ, না কোনো পন্থী না, সরকার পন্থী লোক। যখন যে সরকার থেকে ওই সরকারের উড়তে শেষ দাঁত এই পন্থীরা লিখছে ইতিহাস। ফলে কি হয়েছে যে যখন যে প্রেশার দিছে, আপনারাই দেখছেন না ইতিহাস কতবার চেঞ্জ হয়েছে। স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার পিতাকে, এগুলো চেঞ্জ হয়ে আসছে। আপনার জেনারেশন দেখছেন এরকম ইতিহাস, বাংলার ইতিহাস। সো আমাদের কেমন ভাবে করেছে? বাংলার জন্ম কত সালে? 1000 বছরের। এই বেটা বলতে কত সালে 1000 বছর? 1000 বছরে কত বছর লাগে? 1000 বছর লাগে, তাই না? 1000 বছর যদি 1000 বছর লাগে, তো বাংলার জন্ম হলে 16 শতাব্দীতে। এটা 1000 বছরের ভাষা কেমন হয়? ওই যে এটা হলো বাঙালি মত। আমরা তো তবলিগে গেছিলাম ছোটবেলায়, আরব জামাত আসছে, বুঝছেন? তো আরব জামাত, পাইদল জামাত যাইতে আছে, জিজ্ঞেস করে ভাই কোথায়? কই 5 মিনিট। 5 মিনিট পরে কোথায়? এই ভাই 5 মিনিট। আরো গেলে কোথায়? 5 মিনিট পরে। খেলে জিজ্ঞেস করতে এটা কি বাংলাদেশের 5 মিনিট না আরবের 5 মিনিট? এরকম। এই হলো হিসাব। বাংলাদেশে জন্ম নিল 16 শতকে, বানাইতেছে কোথায়? 1000 বছর। আর ওটা 500 বছর 1000 বছর হয়? হয়, ওদের হিসাবে হয় এরকম হিসাব আর কি। আসলে সমস্যা হলো কি, গুণ জিজ্ঞা সেবন করিয়া ইতিহাস রচনা করিলে এরকমই হইবে।
500 বছর হয়ে যাবে 1000 বছর, এই হয়েছে ইতিহাসের অবস্থা। আচ্ছা, তো বাংলা ভাষার সূত্রপাত কোথায়, তারপরে আমরা যাবো বাংলার কোথায় কি হইলো না হইলো। সুকুমার সেন, আমি বললে বলবেন যে বেটা তুমি যে কিছু জানো না, ঠিক আছে আমি নাই বলবো, আমার কথা বাদ। সুকুমার সেন যে বাংলা ভাষার অনেক বড় একজন পণ্ডিত উস্তাদরা আছেন, তারা ভালো বলতে পারেন, এবং স্যার আছেন, আমার খুব ভয় লাগতেছে আমি কথা বলতেছি। সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তারপরে আরেকজন আপনারা বলতে পারেন যে মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, এরকম যত পণ্ডিত আছে সবাইকে জিজ্ঞাসা করবেন, সবার মত হলো ভাই বাংলা ভাষা, আসামি ভাষা, উড়িয়া ভাষা, মৈথিলি ভাষা, এগুলো সব 1300 শতাব্দীর মধ্যে মৈথিলি থেকে বাংলা আলাদা হয়েছে, 16 শতাব্দী থেকে বাংলা থেকে অসমী আলাদা হয়েছে। সো বাংলার যদি আপনি স্বাধীন অস্তিত্ব পেতে চান ভাষা হিসাবে, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে 1500 শতাব্দী পর্যন্ত, এবং এরপরে গিয়ে বাংলা তার স্বাধীন অস্তিত্ব, স্বাধীন রূপ ধারণ করছে। তাহলে বাংলা ভাষা পাইলাম আমি 1500 বছরে, আর বাংলার ইতিহাস রচনা হয়ে গেল 1000 বছরের। এই যে হুতুম পেঁচা নিয়ে নাচে, বলে কি 1000 বছরের সংস্কৃতি। জিজ্ঞেস করেন ভাই হুতুম পেঁচা কোথেকে আবিষ্কার হয়েছে? চারুকলা থেকে। চারুকলার বয়স কত বছর? 1950 শতকে জন্ম নিয়ে একটা হুতুম পেঁচা 1000 বছর হয়ে গেল? হয় নাই? ওই যে এরকম হয়েছে, কেমন জানেন? এক লোক সাইকেল চালানো শিখছে, বুঝছেন, চালাতে দিকে পড়ে গেছে, তা জিজ্ঞেস করছে তুমি পড়ে গেলা? বলছে এইভাবেই সাইকেল থেকে নামিতে হয়। এই ইতিহাস এরকম। চারুকলার একটা বেটার নাম দিল আনন্দ শোভাযাত্রা, কিছুদিন পরে গিয়ে হলো মঙ্গল শোভাযাত্রা, আমাদের বাপদাদার আমলে। এটা পরবর্তীতে আমাদের সময় 2025 1000 বছর। কিভাবে সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? ওই যে হজিব যদি রুকন ইসলাম হয়ে যদি মেয়ে হইতে পারে, নুনু কাটার পরে ইতিহাস এরকম নুনু কাটলে হয়ে যাবে, এরকম নুনু কাটা ইতিহাস আপনার থেকে পড়ানো হচ্ছে। আচ্ছা, আমরা একটু ইতিহাসটা পড়ি আবার। সো বাংলার জমিন লাগবে আপনার, বাংলা ভাষা লাগবে। তবে প্রথম আমরা পেলাম বাংলা ভাষা, এটা খুঁজে পেলাম কত বছরে এসে? 1500 সালের পরে এসে খুঁজে পেলাম বাংলা ভাষাকে। আমাদের এখন লাগবে বাংলার জমিনকে। বাংলা জমিন বলে কিছু ছিল? প্রাচীন ইতিহাস আপনারা পড়ছেন না? ঢাকা ভার্সিটি কেউ আছেন এখানে? নিহারঞ্জন রায়ের একটা বই আছে বাংলার ইতিহাস আদি পর্ব, কেউ পড়ছেন? আচ্ছা, না পড়লে সমস্যা, নীলক্ষেতে পাওয়া যায় ফটোকপি। আচ্ছা, সেখানে তিনি বলছেন, এবং সুখময় বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর প্রফেসর ছিলেন, তিনি বলছেন, তারপরে আরো যত ইতিহাসবিদ আপনারা, ইভেন রমেশচন্দ্র দত্ত না চ্যাটার্জি দত্ত, তো এই দত্ত সাহেবই বলছেন বাংলা ইতিহাস 3 খণ্ডে তার বই আছে। নিহারঞ্জন রায়ের কথা বলো আদি পর্ব, মোটা বই। সবাই বলছে দেখো যে বাংলা বলে পৃথিবীতে কিছুই ছিল না। বাংলা বলে পৃথিবীতে ছিল কি আকারে? বঙ্গ আকারে। কি ছিল? রার আকারে ছিল, হরিকেল আকারে ছিল, সমতট আকারে ছিল, ইত্যাদি আকারে। এই যে বরেন্দ্র অঞ্চল, রাজশাহী যারা আছেন, এটাকে কি বলা হয়তো? সিলেটের প্রাচীন নাম কি? হ্যাঁ, হরিকেল বল। চট্টগ্রাম নাম হরিকেল, সিলেটের নাম কি? শ্রীহট্ট না? এগুলো প্রাচীন নামে ছিল। তাহলে আপনি বললেন যে আমি 1000 বছর আগে বাংলা খুঁজে পাই, আমরা 1000 বছর আগে টসটাই দিয়ে খুঁজে পাই শ্রীহট্ট, 1000 বছর আগে খুঁজে পাই বঙ্গ, 1000 বছর আগে খুঁজে পাই হরিকেল, সমতট, রাত। এখন বললেন বঙ্গ যে পাইলেন, কিন্তু বঙ্গ তো পুরো বাংলা অঞ্চল জুড়ে ছিল না। বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হইতো? বরিশাল, তারপরে ফরিদপুর, এই রিজনটাকে বলা হয়তো কি? বঙ্গ। সো আপনি যে বলছেন 1000 বছরের বাঙালি বলতে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, এগুলো একত্র করতে বাংলা বলতে কিছুই ছিল না। এগুলো কোথা থেকে আসছে? এটা আমরা আলোচনা করবো কোথেকে আসে, এটা তো থাকলো। আচ্ছা, এখন আমরা একটু যাই যে যখন প্রাচীন বাংলা জনপদ বলেছিল, যখন বাংলার কোনো জন্মই হয় নাই, যখন বাংলা ভাষার জন্ম হয় নাই, এরপরে বাংলা আসলো, এরপরে বাংলা ভূখণ্ড আসলো, তখন বাংলাদেশের অবস্থা কি ছিল? তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সভ্যতার সূত্রপাতটা কার হাত ধরে হয়েছে। দেন আমরা আলোচনা কন্টিনিউ করতে পারবো। বাংলা যখন প্রোটো বাংলা আকারে আছে, এটা আসলে এটা বেহুদা কথা। প্রোটো বাংলা নামে কোনো ভাষা নাই। এটাকে যে ধরেন, এই যে আমি যদি অনুমান করে কিছু বলি, সেটার নাম কি দেওয়া হবে? বলেন। আন্দাজ। বিজ্ঞান যদি একটা অনুমান করে কিছু দেয়, কি বলা হবে? হাইপোথিসিস। ও মা, কত না জানি কত দামি একটা শব্দ। এটা বাংলা কি? আন্দাজি তো। আচ্ছা, ওই জাহালাও। যেমন যখন সভ্য সমাজ গাঁজা খায়, তখন কি হয়? তারা গঞ্জিকা সেবন করিয়াছেন। যখন রাস্তার মধ্যে গাঁজা খায়, তখন কি হয়? গাঁজা খাইছেন। সিদ্ধি খাই ইয়েরা, ওই যে যারা সাধু পুরুষ, মুরিদ, লালুর মুরিদরা, উহারা খান সিদ্ধি। এই হলো ব্যাপার। আসলে মূল জায়গা কোথায়? গাঞ্জাই তো। বিষয়টা এরকম না? আচ্ছা, তার মানে
বাংলা বলতে যা ছিল ওই প্রোটো বাংলা নাম দিছে নির্মল দাস, ডক্টর নির্মল দাস নামে একজন বিশ্বভারতী প্রফেসর আছেন, তিনি বলছেন এটা প্রোটো বাংলা। আসলে বেহুদা কথা, এটা বাংলাই না। তারপর আমি মেনে নিলাম যে প্রাচীন জামানায় যেটা ছিল সেটা হলো প্রোটো বাংলা, মানে বাংলার ঠিক আগের ধাপ। ওই সময়ে বাংলা অঞ্চলকে কারা শাসন করতেছিল? সেন যুগরা শাসন করতেছিল। বৌদ্ধরা, কে বলছে বৌদ্ধ? আচ্ছা, সেন যুগরা শাসন করতেছিল। সেনদের মধ্যে বল্লাল সেন, লক্ষণ সেন, সামন্ত সেন, পড়ছেন এগুলা আপনারা? তো এদের সময়ে যে বাংলা ভাষাটা কেবল মায়ের পেটে ছিল, তার বৃদ্ধি হইতেছিল, ভ্রূণ আকারে ছিল, এই সময়ে তারা এই অঞ্চলটার উপরে কি আচরণ করছে আপনারা শুধু পড়েন। এই যে যারা পড়ছেন বিসিএস দিয়েছেন, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা? 1250 থেকে 1350। কি হয়েছে? কি হয়েছে যে এটার অন্ধকার বানাইতে হবে? কি অপরাধ করলো বাংলা 1250 থেকে 1350? অপরাধ কি? মুসলমান আসছে এই জন্য অন্ধকার হয়ে গেছে। ও মা, আগে জানি কত আলো ছিল, আমরা দেখি আগে কত আলো ছিল, তাহলে আসলে অন্ধকার কোনটা? এই যে ইতিহাসে ভুল পড়ায়, ইভেন আপনারা বিশেষ যারা দিচ্ছেন এটা মুখস্থ করছেন আপনারা যে বাংলা সাহিত্যের অন্ধকার ছিল 1250 থেকে। যখন মুসলমান আসলো বাংলা সাহিত্য সব আলো কি হয়ে গেল? কি বললো, হাইরে আলো ছিল। আচ্ছা, তাহলে আপনারা দেখেন বাংলা ভূখণ্ড বলে আমি কিন্তু লিখে আছে, আপনারা পিডিএফটা আপনারা দিয়ে দিবেন। আমি একটু আলোচনা করতেছি এইভাবে যে আপনার একটু মজা পান, কারণ এইভাবে যদি ধরে ধরে বলি আমিও ঘুমাই যাবো, আপনি ঘুমাই দেন। আচ্ছা, তাহলে দেখেন বাংলা ভাষা বলে কিছুই নাই, বাংলা অঞ্চল বলে কিছুই নাই। আছে যেটা, সেটা কি? বিক্ষিপ্ত আকারে বাংলার ভূখণ্ড আছে, যেটা কি? বাংলার ভ্রূণ, বাংলার মায়ের পেটে থাকা অবস্থায়, যখন আসামি, মৈথিলি, উড়িয়া সব মিলে একটা জায়গার মধ্যে আছে। এই অবস্থায় যারা এই অঞ্চলগুলো শাসন করতেছিলেন, রার অর্থাৎ ধরেন পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, সেই শাসকরা হলো সেন শাসকরা। তারা কোন ধর্মের? মুসলমান ধর্মের। আচ্ছা, হিন্দু ধর্মের। এটা সব ইতিহাসবিদ স্বীকার করছেন। নাম তার মুসলমান না যে মুসলমানি করে মুসলমান মনে ফেলবেন। ও জীবনে মুসলমানি করে নাই, কালেমা কবুল করে নাই, কাজে দোষ আপনি মুসলমান দিতে পারবেন না। এই সেন যুগটা হলো হিন্দুত্ববাদী যুগ, ব্রাহ্মণত্ববাদী যুগ। এটা সব ইতিহাসবিদের রেফারেন্স আমার কাছে আছে, আমি টু দা পয়েন্ট বলতেছি না। এরা কি করছে জানেন? ব্রাহ্মণদের কাছে দেব ভাষা, পবিত্র ভাষা কোনটা? সংস্কৃত ভাষা। তাদের একটা ফতোয়া আছে। এই যে ধরেন আপনার খালি মৌলবী শব্দে দোষেন, মৌলবী সাহেবরা উর্দু যাত্রা করে, মৌলবী সাহেবরা আরবি যাত্রা করে, পন্ডিত সাহেবরা কি যাত্রা করে? এখন করে না, কারণ সংস্কৃত ভাষা পারে না তো কেউ। ইভেন সংস্কৃত যে গুরু ডিপার্টমেন্ট গুলো আছে, এরা একটা সংস্কৃত পড়তে পারে না, এই ডিপার্টমেন্ট বাংলা দেখছে। আচ্ছা, তো এই ওদের যে মৌলবী সাহেব ছিল, ওদের যারা আলেম, কি ফতোয়া ছিল জানেন? অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষায়ং মানব শ্রুতং রৌরবং নরকং ব্রজেন। এটা আমি মুখস্থ করছি, আমি সংস্কৃত পারি না, মনে করার কোনো কারণ নাই, মুখস্থ করছি। যে হাফিজের নাম বুঝে মুখস্থ করে আমি ওইটাই সংস্কৃত 2 লাইন হিফজ করছি আমি। আচ্ছা, পণ্ডিতা কি বলছে জানেন? যে বেটা বাংলা ভাষা চর্চা করবে ওর স্থান হবে রৌরবং নরকের মধ্যে। পণ্ডিতরা ফতোয়া দিয়ে কোথায় পাঠিয়ে দিচ্ছে? মধ্যযুগে গির্জার টিকিট দিয়ে কোথায় পাঠিয়ে দিত? জানতে পাঠিয়ে দিত না? এরকম পণ্ডিতরা বাংলা চর্চা করলে কি বলতেছে? তুমি কোথায় চলে যাবা? জাহান্নামে চলে যাবা। তাদের কাছে দেব ভাষা হলো সংস্কৃত ভাষা। জয়দেব থেকে শুরু করে অনেকগুলো সভাকবি ছিল এই সেনদের রাজত্বের মধ্যে। একটা কবিকেও তারা বাংলা ভাষা চর্চা করতে দেয় নাই। কেন চর্চা করতে দেয় নাই? তাদের কাছে বাংলা চর্চা করা, বাংলা কথা বলা, বাংলা ভাষা নিয়ে কবিতা রচনা করা, বাংলা ভাষা সাহিত্য রচনা করা সবগুলো হারাম। শুধু হারাম না, কেউ যদি বাংলা ভাষা চর্চা করে সে নরকের মধ্যে যাবে। কেউ যদি বাংলা ভাষা চর্চা করে তার হাত পা কেটে দেওয়া হবে, তার কানের মধ্যে সীসা গলায় দেওয়া হবে, তাকে বাংলা ছাড়া করা হবে। আপনারা চর্যাপদ কোথায় গিয়ে পাইছেন? কেন নেবার পাওয়া গেল চর্যাপদ? এমন পিটনা দিছে যারা চর্যাপদ লিখছে তাদেরকে, যে তারা ভারতবর্ষে হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ধর্ম কোনটা ছিল? বৌদ্ধ ধর্ম। সম্রাট অশোক হিন্দুস্তানের ম্যাক্সিমাম এলাকা তিনি শাসন করেছেন, পূর্ববঙ্গ এবং ওই সিংহল এই অঞ্চলগুলা, তামিলনাড়ু এই অঞ্চলগুলা ছাড়া। তার সময় তিনি কোন ধর্মের ছিলেন? বৌদ্ধ ধর্মের ছিলেন। গৌতম বুদ্ধ এই হিন্দুস্তানের লোক, গোটা হিন্দুস্তানে তার ধর্ম ছড়াই গেল। এমন পিটনা দিল বৌদ্ধদেরকে, ভূদেব মুখোপাধ্যায় লিখছেন, এই যে এমন পিটনা দিছে যে পুরস্কার ঘোষণা করছে ফতোয়া দিয়ে, যে যতটা বুদ্ধ মারিতে পারিবে তাকে ততগুলা এনাম পুরস্কার দেওয়া হইবে। এমন পিটনা দিছে বৌদ্ধদেরকে। কারণ কি জানেন? বৌদ্ধদের অপরাধ ছিল, বৌদ্ধরা বাংলার প্রোটো বাংলায় কথা বলতো, প্রোটো বাংলায় কবিতা রচনা করতো, প্রোটো বাংলায় সাহিত্য চর্চা করতো। এই জন্য তাদেরকে এমন পিটনা দিছে। বৌদ্ধ ধর্ম কি এখন হিন্দুস্তানের সংখ্যাগরিষ্ঠ? কোথায় সংখ্যাগরিষ্ঠ? তিব্বতে। কোথায় সংখ্যাগরিষ্ঠ? শ্রীলঙ্কায়। কোথায় সংখ্যাগরিষ্ঠ?
থাইল্যান্ডে। কোথায় সংখ্যাগরিষ্ঠ? দেখবেন যে নেপালে কিছু বৌদ্ধ পাবেন। কেন পাবেন? পিটনার চুটে তারা এই দেশে থাকতে পারে নাই, তাদেরকে চলে যেতে হয়েছে হিন্দুস্তানের বাইরে বিভিন্ন অঞ্চলে। ওমা, বাংলা যারা চর্চা করতেছিল, যাদেরকে পিটিয়ে ফতোয়া দিয়ে মেরে কেটে বাংলা ছাড়া করা হইলো, ওই যুগটা বাংলার অন্ধকার যুগ না? যখন মুসলমান চলে আসে বাংলা সব বাতি নিভে গেল। কেমন অন্ধকার! আচ্ছা দেখেন, তাহলে তার মানে বুঝলেন যে বাংলা ভাষা হওয়ার যে একটা সুযোগ ছিল, তৎকালীন বাংলার যে শাসকরা সেই সুযোগটা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। বাংলা ভূখণ্ড নিয়ে যে ইউনাইটেড বঙ্গ হওয়ার, বাংলা ভূখণ্ড হওয়ার যে একটা সুযোগ ছিল সেটা তারা বন্ধ করেছে। কেন বন্ধ করে দিয়েছে? কারণ আপনারা জানেন, এটা হিন্দুরাও জানেন, ব্রাহ্মণবাদীরা জানেন, নাস্তিকরাও জানে, যে হিন্দুদের মধ্যে আছে বর্ণাশ্রম প্রথা। কি প্রথা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরপরে আছে জবন, নেড়ে, অন্তজ, এরকম নানা, এই যে দলিত বলে ডাকে তাদেরকে, এরা হলো আরো ক্লাসলেস, কোনো ক্লাস নেই তাদেরকে। ওদের ধর্ম অনুসারে, এগুলো আমার একটাও কথা না, সবগুলো তাদের মনুর্বিধানের মধ্যে স্পষ্ট লেখা আছে যে ব্রাহ্মণ সে ভগবানের কই থেকে সৃষ্টি হয়েছে? মাথা থেকে সৃষ্টি হয়েছে। শূদ্র ভগবানের পা থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য শূদ্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষার কোনো অধিকার থাকবে না। শূদ্র ব্রাহ্মণদের রাস্তা দিয়ে হাঁটতে পারতো না? পারতো? শূদ্ররা কাপড় পরতে পারতো না, আপনারা জানেন? উত্তর ভারতে কোন নারী যদি বুক ঢেকে রাখতে চাইতে তাকে একটু কর দিতে হইতো। ব্রেস্ট এক্সপোর্শন না, স্তন ঢাকতে গেলে তোমাকে কর দিতে হবে, কারণ তুমি শূদ্রের মেয়ে, তোমার অধিকার নাই শরীরে পোশাক পরার, নেংটি পরে থাকতে হবে। পোশাক পরার অধিকার একমাত্র বামুনের, পোশাক গাইদের অধিকার বামুনের নারীদের, শিক্ষার অধিকার ব্রাহ্মণদের, রাস্তায় হাঁটার অধিকার ব্রাহ্মণদের, নদীতে গোসল করার অধিকার কার? ব্রাহ্মণদের। এমন ভাবে এদেরকে এমন জুলুম করছে, নদীতে শূদ্রদের পানি দিতে দেয় নাই, কারণ নদীতে শূদ্ররা নামলে সেই নদী অপবিত্র হয়ে যাবে, বামুনরা গোসল করতে পারবে না। এইরকম আইডিওলজি দিয়ে তারা এই ভূখণ্ডটাকে এমন ভাবে ক্যাপচার করে রাখছে, ভূখণ্ডের অধিবাসীরা জাতীয় চেতনা বলতে কোনো জিনিসের খোঁজ পায় না। কিভাবে পাবে? যে বাংলায় কথা বলতে পারে না, প্রোটো বাংলায় বা আদিম বাংলায় কথা বলতে পারে না, বাংলায় সাহিত্য রচনা করতে পারে না, বাংলায় সে থাকতে পারে না, বাংলায় কথা বলতে গেলে সেনদের লোকেরা জেলে ধরে নিয়ে যায়, সেই দেশের জাতীয় চেতনা আসা সম্ভব? তো তাদেরকে অপেক্ষা করতেছে কার জন্য? এই গোটা ভূখণ্ড অপেক্ষা করতেছিল কেন জানেন? সেনরা ফতোয়া দিয়েছে যে কোন ধরনের ইন্টারন্যাশনাল বাণিজ্য করা, হিন্দু ধর্ম অনুসারে কি জানেন, ইন্টারন্যাশনাল বাণিজ্য করলে তোমার এমন পাপ হবে, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। তুমি যে সমুদ্র পানি দাও, কি হবে? তোমার পাপ হবে, এমন পাপ হবে যে পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। এটা তারা বলতো যে পূর্ব জন্মে যারা পাপ করছে সেই পাপের একটা এক্সাম্পল হইলো এই জামানায় সে গিয়ে সমুদ্র যাত্রা করছে। সো ইন্টারন্যাশনাল বাণিজ্যকে তারা কি করে রাখছিল? বন্ধ করে রাখছিল। কেন বন্ধ করে রাখছিল? শুধু এই কারণ না, তাদের ধর্মীয় কিতাবের মধ্যে আছে, এটা ঐতিহাসিকরা বলছেন যে এরা যে এমন পিটনা দিতেছে বাংলাদেশে, এই কথাগুলো যাতে বাইরের কাউকে গিয়ে না বলতে পারে, এই জন্য তারা বাংলাদেশের লোককে বাংলাদেশের মধ্যে বন্দী করে রাখছে, যে বাইরে গিয়ে কারো কাছে বলতে পারবে না। আচ্ছা, আর কি করছে তারা? আপনারা শুধু পড়েন যে মৌলবীরা 4 বিয়ে করে খুব লম্পট। রফিক ভাই আমাকে বলতেছেন যে ভাই, আগে গ্রামে ভালোই ছিলাম, যখন দ্বিতীয় বিয়ে করার পর গ্রামে গেলাম, আমাকে বললো রফিক ভাই আপনারা তো ভালোই মনে করছিলাম, আপনিও খারাপ হয়ে গেছেন। কারণ কি? উনি একাধিক বিয়ে করছেন, যেই একাধিক বিয়ে করে গ্রামের পরিভাষা, শহরের পরিভাষা, সে হলো সবচেয়ে খারাপ লোক। আপনি দেখেন সমকালীন বঙ্গীয় সমাজ, রাঢ়ীয় সমাজ, হরিকেলি সমাজের মধ্যে যখন বামুনরা শাসন করতেছে, বামুনদের বউ কয়টা? 100 বউ, 150 বউ, 200 বউ। বুইরা বামুন মইরা যাবে 98 বছর বয়স, সে গিয়ে 13-14 বছরের কচি মেয়েকে বিয়ে করতেছে। আর দোষ কার? সব মৌলবীদের। ওদের কোনো দোষ নাই, কারণ কি? দুধে দেওয়া তুলসী পাতা, তার আর আমরা তো নাই। আচ্ছা, তো এইভাবে গোটা বাংলার উপর, আমার সময় চলে যাচ্ছে, গোটা বাংলার উপর তারা নির্মম নির্যাতন, অত্যাচার, জুলুম, নিপীড়ন করে একদিকে বাংলার অর্থনৈতিক বিকাশ বন্ধ করে রাখছে, বাংলার ভাষার বিকাশ বন্ধ করে রাখছে, বাংলার যে একটা ওই চেতনা হবে ঐক্যবদ্ধ ভাষা কেন্দ্রিক বন্ধ করে রাখছে, বাংলা ভূখণ্ড মারামারি কাটাকাটি করে ভূখণ্ডকে এক করে দেয় বন্ধ করে রাখছে। গোটা বাংলার বিকাশকে বন্ধ করে জনপদকে একেবারে বিপর্যস্ত করে ফেলেছে। যেন দীনেশচন্দ্র সেন একটা কথা বলছেন যে গোটা বিপর্যস্ত জনপদ অপেক্ষা করতেছিল একজন মসির জন্য, একজন ত্রাণকর্তার জন্য, যে এসে বাংলা ভাষাকে মুক্ত করে দিবে, যে এসে বাংলার জনপদকে উদ্ধার করবে, যে এসে নিপীড়িত নির্যাতিত বুক থাকতে পারে না এই সমস্ত অবলা নারীদেরকে পর্দা করার, কুশিদা করার, এদেরকে সম্ভ্রম রক্ষা করার অধিকার দান করবে। গোটা বাংলা
গোটা বিহার, গোটা আসাম, গোটা মৈথালি অঞ্চল, কামরূপ সবাই অপেক্ষা করতেছিল যে একজন মসি দাও, একজন ত্রাণপত্র দাও, যে এসে আমাদেরকে আমাদের অধিকার দিবে। এবং সমস্ত ঐতিহাসিক একমত, সেই ত্রাণপত্র রূপে এই বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন কে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এবং তিনি মাত্র 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেন দুপুরবেলা লাঞ্চ করতেছিল, লক্ষণ সেনকে এমন ভাবে হানা দিয়েছেন, ওই তিনি ঢুকছেন কোন দিক দিয়ে? ঝাড়খণ্ড হয়ে, যেখানে খুব ঘনবহুল অঞ্চল, কারণ বাকি দিক দিয়ে লক্ষণ সেন সৈন্য ঠিক করে রাখছে, উনি ভাবছেন ওই দিক দিয়ে অতিক্রম করতে পারবে না। আল্লাহর এই বান্দা, তার মনে হয়েছে যে না, পৃথিবীর মধ্যে দিন শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে, দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, এই আল্লাহর দিনকে আমাদেরকে বঙ্গভূখণ্ডে পৌঁছায় দিতে হবে, নিপীড়িত নির্যাতিত মুসলিমকে আমাদের উদ্ধার করতে হবে। এই আল্লাহর বান্দা এমন ভাবে ঘোড়া ছুটাইছেন, তার হাজার হাজার সৈন্য তার সাথে পেরে ওঠেন নাই, মাত্র 17 জন সৈন্য নিয়ে তিনি তাকবীর দিয়ে যখন লক্ষণ সেনের দরবারে প্রবেশ করছেন, লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং দীনেশচন্দ্র সেন, নিহাররঞ্জন রায়, ওনারা বলতেছেন, ভূদেব মুখোপাধ্যায়, সবাই বলতেছেন এই নির্যাতিত নিপীড়িত জনপদ এমন ভাবে এদেরকে অ্যাকসেপ্ট করছে। দলে দলে হরপ্রসাদ শাস্ত্রী একটা বই আছে বৌদ্ধ ধর্ম, আপনারা পড়বেন, সেইখানে তিনি বলছেন যে মুসলমানদেরকে আমন্ত্রণ জানিয়ে, মুসলমানদের সাথে ঐক্য পোষণ করে এমন ভাবে বৌদ্ধরা দলে দলে মুসলমান ধর্ম কবুল করতে লাগলো, বাংলার মধ্যে অল্প দিনেই ম্যাক্সিমাম মানুষ কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। কারণ কি? গোটা বিপর্যস্ত জনপদ অপেক্ষা করতেছিল। শুধু এটাই না, আপনারা জানেন বৌদ্ধরা দিল্লির সুলতানের কাছে চিঠি লিখছে যে একজন পাঠান, একজন মসি পাঠান, যে এসে আমাদেরকে উদ্ধার করবে। যখন তারা আসতেছিলেন, গুপ্তচর হিসেবে, গোয়েন্দা হিসেবে নগেন্দ্রনাথ বসু বঙ্গের জাতীয় ইতিহাস লিখছেন, বৌদ্ধরা গুপ্তচর বৃত্তি করেছে মুসলমানদের পক্ষে, অমুক দিকে যাও, অমুক অঞ্চলে যাও, অমুক খানে যাও, আক্রমণ করো, আমাদেরকে উদ্ধার করো। এবং সমস্ত বৌদ্ধরা, এই বাংলা অঞ্চলের আদিম অধিবাসীরা সবাই মিলে মুসলমানদেরকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমন্ত্রণ, ভাই আসো, এইদিকে আসো, অমুক খানে আক্রমণ করো, অমুক জায়গায় যাও, কারণ এই জায়গায় জুলুম হচ্ছে, এই জায়গায় নির্যাতন হচ্ছে, এখান থেকে আমাদের উদ্ধার করো। এগুলো সব ইতিহাসে ওয়েল ডকুমেন্টের বর্ণনা, আমাদের এগুলোকে পড়ানো হয় নাই। মুসলমানরা যখন আসলো, তারা কি করলো? প্রথম কাজ, মুসলমানরা এসে দেখলো যে এই বাংলা ভূখণ্ড নামে কোনো অঞ্চল নাই, বঙ্গ, হরিকেল, সমতট, রার নামে বিভক্ত হয়ে আছে। বাংলার সর্বপ্রথম স্বাধীন পিতা হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহি আলাই, তিনি এসে সর্বপ্রথম এই বাংলা ভূখণ্ডকে, বাংলা অঞ্চলকে দিল্লির সাথে বিদ্রোহ করে স্বাধীনতা অর্জন করে, সুখময় মুখোপাধ্যায়ের বই আছে একটা, তারা পড়বেন, স্বাধীনতা 200 বছর। সেখানে তিনি লিখছেন যে দিল্লির সুলতানদের সাথে বিদ্রোহ করে এই বাংলা ভূখণ্ডকে তিনি স্বাধীন সালতানাতে পরিণত করলেন। শুধু এটাই না, বাংলা, বিহার, উড়িষ্যা, রার, মগধ, কামরূপ, আসাম সবকে একত্র করে তিনি নাম দিলেন কি? বাঙ্গালা। কি নাম দিলেন? তার নিজের নাম দিলেন কি? শাহী বাঙ্গালা। তার যে লস্কর, লোক লস্কর, সৈন্য, তার নাম কি দিলেন? লস্করি বাঙ্গালা। এরপরে গিয়ে আপনি বাংলা শব্দ পাইলেন, এরপরে গিয়ে আপনি বাংলাদেশ পাইলেন, এরপরে গিয়ে বাংলার ঐক্যবদ্ধ চেতনা পাইলেন। সবাই একমত। তমনাশ দাশগুপ্ত, তারপরে ডক্টর আব্দুর রহিমের একটা বই আছে বাংলা, তিনি বাংলা ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসের প্রফেসর ছিলেন, সবাই স্পষ্ট করে লিখেছেন যে এই বাংলার সর্বপ্রথম স্বাধীন অস্তিত্ব লাভ হলো কার আমলে? বাংলা ভূখণ্ড ঐক্যবদ্ধ হলো কার আমলে? বাংলা তার পলিটিক্যাল চেতনা ফিরে পেল কার আমলে? বাংলা যে একটা আলাদা জাতি, বাঙালি ভাষা কেন্দ্রিক যেটা জাতীয়তাবাদ হতে পারে, এই ধরনের কনসিয়াসনেস তৈরি হলো কার আমলে? মুসলমানদের আমলে। আর সব দোষ কাদের? মুসলমানদের। মুসলমানরা এসে কি করলেন দেখেন, যদি মুসলমানরা না আসতো, না আপনারা বাংলা পাইতেন, না বাংলা ভাষা পাইতেন, বাংলা ভাষা চর্চা করে পিটিয়ে আপনাকে শায়েস্তা করে ফেলা হইতো। বাংলা ভাষার জন্য পিটাইলো ওরা, আর দোষ দিল কাদের? আমাদের। আমরা নাকি বাংলায় কিছু করিনি। অথচ দীনেশচন্দ্র সেন খুব স্পষ্ট করে বলছেন যে বাংলা ভাষার জন্ম দিছে মুসলমানরা। তারা যদি রাজ দরবারে বাংলা ভাষার ঠাঁই না দেওয়া হইতো, আপনি কৃত্তিবাসের রামায়ণে পাইতেন না, আপনি কি বলে রোমান্টিক কাব্য পাইতেন না, সয়ফুল মুলকও পাইতেন না, কিচ্ছু পাইতেন না। ইউসুফ জুলেখা যাই বলেন, আজকে যে বাংলায় লিখতেছেন, বাংলায় কথা বলতেছেন, বাংলায় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, কিচ্ছু পাইতেন না যদি মুসলমান এই দেশের মধ্যে। এই জন্য বলতেছেন দীনেশচন্দ্র সেন যে জহুরি যেমন অপেক্ষায় থাকে বিভিন্ন জায়গাতে হীরা কালেক্ট করার, বাংলার মুলুক অপেক্ষা করতেছিল এরকম একজন জহুরির, যে এসে বাংলা থেকে হীরাগুলো কালেক্ট করে বাঙালিকে উপহার দিবে। এবং সেই জহুরি ছিল মুসলমানরা। কারা? ওনারা বলতেছেন যে ওনারা এসে কি করলেন, এই বাংলা ভাষা চর্চাকে তারা সহজ করে দিলেন। প্রথম হলো বাংলার পলিটিক্যাল পরিচয় নির্মিত হলো, 2 নম্বর হলো কি, বাংলা তার জাতিসত্তা খুঁজে পেল, 3 নম্বর কি, বাংলা ভাষার জন্ম হলো। এবং
এর মাধ্যমে রাষ্ট্রীয় কাজে যেখানে বাংলা ব্যবহার করা হারাম ছিল, সেখানে মুসলমান রাষ্ট্রীয় কাজের মধ্যে বাংলা নিয়ে আসলো। মোহাম্মদ আজম, এই যে তিনি বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক, তার একটা আর্টিকেল আছে, একাডেমিতে পড়বেন, সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে বাংলা ভূখণ্ডে মুসলমানরা আসার আগে রাষ্ট্রীয়ভাবে বাংলা ব্যবহার করা যাইতো না, হারাম ছিল বাংলা চর্চা করা। মুসলমানরাই ছিল সেই জাতি যারা এসে রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম বাংলা চর্চার পথকে উন্মুক্ত। এই যে হিন্দুরা যে এত সাহিত্য চর্চা করছে, পয়সা কারা দিছে? মুসলমান সুলতানরা দিছে। লেখো, তোমাদের মাতৃভাষার সাথে আমাদের কোনো বিরোধ নাই, কারণ আমাদের নবীজি শিখিয়ে গিয়েছেন সাদার সাথে কালার, কালার সাথে সাদার কোনো বিরোধ নাই, আরবের উপর আজমের উপর আরব কোনো বিরোধ নাই। শুধু যদি বিরোধ থাকে একমাত্র তাকওয়ার কারণে। তাকওয়াই মানুষকে কি বলে সম্মানিত করে, তাকওয়াই মানুষকে সামনের দিকে নিয়ে আসে। তুমি হিন্দুস্তানি, তুমি বাঙালি, তুমি অসমিয়া, তুমি মৈথিলি ভাষায় কথা বলো, এগুলি দিয়ে মুসলমানরা কখনো পার্থক্য, এই যে জাত পাতের ভেদ, এগুলো তারা দূর করে এসে যে একটা কাস্টকে অতিক্রম করে যে উপরের পদে যাওয়া যায়, হিন্দুস্তান এই কথা শিখে মুসলমানদের কাছ থেকে। তারা কোনোদিন এই দৃশ্য দেখে নাই যে একজন বামুনকে ডেঙ্গিয়ে একজন শূদ্র রাষ্ট্রের প্রথম শ্রেণীর কর্মচারী হইতে পারে। তারা এই দৃশ্য দেখে নাই যে একজন বামুনকে ডেঙ্গিয়ে একজন ক্ষত্রিয় বড় কোনো অবস্থানে যাইতে পারে। তারা দেখেছে কাস্ট সিস্টেম, বর্ণপ্রথা হলো ঈশ্বরের সৃষ্টি, মনুর সৃষ্টি, যেটা লঙ্ঘন করা যায় না। কিন্তু তারা প্রথম মুসলমানদের আমলে এটা বুঝতে শিখলো যে হ্যাঁ, মানুষ হিসেবে মানুষের একটা মর্যাদা আছে। আজকে পশ্চিম যে মানবাধিকারের কথা বলে, আজকে আমাদের মোদিজিরা যে মানবাধিকারের কথা বলে, সেই মানবাধিকার তারা তাদের ধর্ম থেকে দিতে পারবে না। পশ্চিমা সভ্যতার উস্তাদ আলোচনা করে গেলেন, বীজ রূপান্তরিত হয়েছে, বীজ রোপণ করা হয়েছে মানবতা বিরোধী কাজের মাধ্যমে। আমেরিকা আজকে বিশ্বের উপরে দাঁড়িয়ে আছে মানবতা বিরোধী কাজের মাধ্যমে। হিন্দুস্তান আজকে দাঁড়িয়ে আছে মানবতা বিরোধী কাজের মাধ্যমে। তারা আমাদেরকে যদি বলে মানবতা শিখো, আমাদের দরকার নেই তাদের কাছে মানবতা শিখানোর। ইতিহাস বলতেছে এই হিন্দুস্তানের মানুষকে মানবতা কে শিখাইছে? মুসলমানরা শিখাইছে। মুসলমানরা রাজ দরবারে বাংলাকে স্থান দিয়েছে এবং দীনেশ স্পষ্ট করে বলেছেন বঙ্গ সাহিত্য মুসলমানদেরই সৃষ্টি, বঙ্গ ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা। বঙ্গ সাহিত্য কে সৃষ্টি করছে? মুসলমান সৃষ্টি করছে। বঙ্গ সাহিত্য লেখার জন্য টাকা কারা দিছে? মুসলমানরা দিছে। রাষ্ট্রীয় দরবারে টাকা পয়সা দিয়ে কারা লেখাইছে? মুসলমানরা লেখাইছে। সাহিত্য অবদান একটা লম্বা চ্যাপ্টার, আমি আলোচনা সংক্ষিপ্ত করে যাচ্ছি। এবং ডক্টর এম এ রহিম তার ওই বইটার লাস্ট দিকে বলছেন যে যদি মুসলমানরা এসে বাংলাদেশ বিজয় না করত, না জানি আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হইতো যে বাংলা কবে জন্ম নিবে, বাংলা ভাষা কবে জন্ম নিবে, বাঙালি জাতীয়তাবাদ কবে জন্ম নিবে, আমরা যে একটা স্বতন্ত্র অস্তিত্ব, স্বতন্ত্র একটা জাতি, এইটা কল্পনা করতে না জানি আমাদের আরো কত শত সহস্র বছর অপেক্ষা করতে হইতেছিল। আজকে যে মুসলমানরা এসে বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবোধের চেতনা দিল, আজকে বাঙালি জাতীয়তাবোধের নামে সেই মুসলমান সংস্কৃতিকে আলাদা করে ফেলা হয়েছে। অথচ বাঙালি জাতীয়তাবোধের জন্ম কে দিয়েছে? এখানে মুসলমান সংস্কৃতি রাখা হয় নাই। শিক্ষায় কি করছেন? আমার খুব সময় কম। অ্যাডামের একটা বই আছে, অ্যাডামস রিপোর্ট অন ভার্নাকুলার এডুকেশন অন বেঙ্গল। সেখানে সে স্পষ্ট করে বলেছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি বাংলা ঘুরে ঘুরে বাংলার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাকে রিপোর্ট দাও। মুসলমানরা এসে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে, আপনারা জানেন যে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য কোনো পয়সা দিতে হইতো না, উল্টা মুসলমানরা প্রত্যেকটা ছাত্রকে স্কলারশিপ দিত। জানেন আপনারা কিসের মাধ্যমে দিত? ওয়াকফ সম্পত্তি। এক একটা মাদ্রাসার পিছনে কয়েক শত হাজার একর জমি সুলতানরা ওয়াকফ করে দিয়েছে। ওই ওয়াকফ সম্পত্তি থেকে শিক্ষকদের বেতন ভাতা, তাদের ডরমেটরি, তাদের শিক্ষার খরচ, বার্ষিক খরচ, প্রত্যেকটা স্টুডেন্টসের বৃত্তি, সব ওই সমস্ত লাখ হাজার সম্পত্তি ওয়াকফ সম্পত্তি থেকে আসতো। তো এইভাবে গোটা মুসলমানরা এমন একটা শিক্ষার ফি মুক্ত এমন একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছে। জেনারেল স্লিম্যান নামের একজন ভদ্রলোক ছিলেন ইংরেজদের, তিনি এসে ব্রিটিশ পিরিয়ডে বলতেছেন দেখো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম যে শিক্ষা ব্যবস্থা সেটা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা। এবং তিনি আরেকটা কথা সুন্দর করে বলছেন, অক্সফোর্ড থেকে পাশ করা যুবকরা যা যা পড়তে পারে, এই মোল্লাদের মৌলবীদের মুসলমানদের মাদ্রাসা থেকে যখন কোন ছাত্র তাদের গ্রাজুয়েট হলে পাগড়ি পরাই দিত, এই ভদ্রলোক বলতেছেন যে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়া পাগড়ি ওলা একজন সদ্য যুবক, সে যেমন হিপোক্রেটিস সম্পর্কে জানে, সক্রেটিস সম্পর্কে জানে, গ্যালিলিও সম্পর্কে জানে, ঠিক তেমনি ইবনে রোশ, আবেসিনা এগুলো সম্পর্কেও সে জ্ঞান রাখে। তাহলে মুসলমানদের প্রণীত শিক্ষা ব্যবস্থা আধুনিক ছিল না অনাধুনিক ছিল? এটা কে বলতেছে? মোল্লা বলতেছে না ইংরেজরা বলতেছে? ইংরেজরা যখন এই দেশে আসে তখন তারা এই যে উইলিয়াম অ্যাডামের রিপোর্ট, জেনারেল স্লিম্যান, সবাই বলতেছে মুসলমানদের হাতে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা অক্সফোর্ড ক্যামব্রিজের চেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা কে দিয়েছে?
মুসলমানরা দিয়েছে। আগে ভারতের লোকজন কাপড় পরতে যাতো না, পড়তো নেংটি। কি পড়তো? নেংটি পড়তো। এই মুসলমানরা ধরে ধরে, আপনি দেখেন রবীন্দ্রনাথের পোশাক কি, বঙ্কিমচন্দ্রের পোশাক কি, রামমোহন রায়ের পোশাক কি, সব মুসলমানদের থেকে চিন্তা করে নিয়ে পোশাক। মুসলমানরা এই নেংটিদেরকে পোশাক পরতে শেখাইলো, আর আজকে বলে যে মুসলমানদের দেশের জন্য কিছু করে নাই। আরে যদি কিছু না করতো তোমাদের ন্যাংটা থাকতে হইতো? তোমাদের সভ্য বানিয়েছে কে? ধরে ধরে কাপড় যে পরতে হয়, বুকের উপরে যে পুরুষদের কাপড় রাখতে হয়, ভারতবর্ষের মানুষ জানতো না। নিহারঞ্জনের বইয়ের ছবি আছে, আপনারা দেখবেন, প্রাচীন ভারতের পোশাকের ছবি, বুকের উপর কারো কাপড় নাই, নেংটি পরা ছবি, মহিলারা বুক খোলা রাখে, আবার নাক ঢেকে রাখতো। এই ছিল মহিলাদের পোশাক। এই যে পোশাক পরতে হয়, লজ্জাস্থান ঢাকতে হয়, শিষ্টাচার বজায় রাখতে হয়, পর্দা করতে হয়, নারীর সাথে 100টা বিয়ে করা যায় না, এগুলো কে শিখাইছে? এসে মুসলমান এসে শিখাইছে। সভ্যতার জন্ম তাহলে কারা দিল? মুসলমানরা দিল। তাহলে বলেন, আমরা আমাদের প্রথম পয়েন্টে চলে যাই। বাংলা ভাষার জন্ম কাদের হাতে হইলো? কত শতাব্দীতে হইলো? 16 শতাব্দীতে এসে। বাংলা ভূখণ্ড কার আমলে পাইলাম? সুলতান ইলিয়াস শাহ। ইলিয়াস শাহী শাসন 150 বছরের বেশি তারা শাসন করেছে এই বাংলা ভূখণ্ডে। ইলিয়াস শাহী শাসনকে বাংলা যারা সত্যিকার অর্থের ঐতিহাসিক ছিলেন তারা বলেছেন বাংলার স্বর্ণযুগ হচ্ছে ইলিয়াস শাহী শাসন। এখন আমরা চলে যাই নগরায়নের দিকে। আপনারা জানেন টাকশাল নামে একটা ব্যাপার আছে। টাকশাল কি? পয়সা ছাপানো হয় বাংলাদেশে, বাংলা ভূখণ্ডে। পয়সা যে একটা বিষয় এটা কেউই জানতো না, তখন ছিল কড়ি। কি ছিল? কড়ি। এই যে টাকা যে ছাপাইতো, এটা কে শিখাইছে? টাকশাল। আপনারা জানেন সুলতান, সে যে স্বাধীন সুলতান, এটার একটা অন্যতম পরিচয় হলো মুদ্রার মধ্যে তার নাম থাকতে হবে। তো এটা মুসলমানরা কারো কাছ থেকে শিখে, তারা শিখাইছে ভারতবর্ষকে, হিন্দুস্তানকে, পাকিস্তানকে। দেখো, সুলতান হইতে গেলে তুমি যে সুলতান, তার একটা পরিচয়, তোমার মুদ্রা থাকতে হবে। এই টাকশালে মুদ্রার মধ্যে যে সুলতানি সালতানাতের দাবি করত, মুদ্রার মধ্যে তার নাম অঙ্কিত থাকতে হইতো। সেই যে টাকশাল প্রথা কে প্রণয়ন করছে? বিল্ডিং গুলা দেখেন, আপনি বাংলাদেশের সার্ভে করবেন, বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন বিল্ডিং গুলা কোন আমলে বানানো হয়েছে? মুসলমান আমলে বানানো হয়েছে। সো সুন্দর আর্কিটেকচার ব্যবস্থা। তাজমহল কে বানাই দিছে? মুসলমানদের আমলেই তো বানানো হয়েছে। আপনি দেখেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা তাজমহল না? এটিকে কার কাছে গিয়ে আমাদের শিক্ষা আসা লাগছে? না আমাদের দেশের পোলাপান যারা মাদ্রাসা শিক্ষা অবস্থায় পড়ছে তারাই বের হয়ে বানাইছে? এখন আপনি বলেন পোশাকের কথা, পোশাক শিল্প, পৃথিবীর সবচেয়ে দামি কাপড় কোনটা ছিল? স্যার টমাস রো, সে আসছে সম্রাট শাহজাহানের দরবারে, তাকে ব্রিটেনের রানী গিফট দিয়েছে যে দেখো, কথা বলা শেষ, তুমি রাষ্ট্রদূত, তুমি গিয়ে শাহজাহানকে আমার গিফট গুলা দিবা। স্যার টমাস রো বলতেছেন যে আমাদের সম্রাজ্ঞীর দেওয়া পোশাক, সম্রাজ্ঞীর দেওয়া গিফট আমি রাজ দরবারে খুলতে লজ্জা বোধ করেছি। বলছে কেন? বলছে রাজ দরবারের সামান্য দারোয়ান যে পোশাক পরে, আমার গিফটের পোশাকের চেয়ে কম দাম। তাহলে বাংলা মুসলমানরা সমৃদ্ধ করে নাই? সুন্দর করে নাই? অর্থনৈতিকভাবে ব্যবসা, ইন্টারন্যাশনাল বাণিজ্য। আপনারা জানেন আরবরা যার ব্যবসায়ী, তারা এই দেশে আসেন, ম্যাক্সিমাম বণিক ছিলেন, ব্যবসা করছেন, দিনের কাজ করছেন। এই যে ইন্টারন্যাশনালি বিজনেস করা যায়, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, শাহী আমলে ডক্টর আব্দুর রহিম রহিম দেখিয়েছেন যে বাংলাদেশের ব্যবসা, ইন্টারন্যাশনাল বাণিজ্য চীনের সাথে, আফ্রিকার সাথে। তিনি চীনের সম্রাটকে জিরাফ উপহার পাঠাইছেন। কি পাঠাইছেন? জিরাফ কোথেকে আনছেন জানেন? আফ্রিকা থেকে আনছেন। আফ্রিকা থেকে জিরাফ ইম্পোর্ট করে পাঠাইছেন কোথায়? চীনের সম্রাটের কাছে গিফট হিসেবে। ইন্টারন্যাশনাল বাণিজ্য রাস্তা কে খুলে দিয়েছেন? সেনরা ইন্টারন্যাশনাল বাণিজ্য রাস্তাকে বলছে ইন্টারন্যাশনাল বাণিজ্য মানে পাপ, এমন পাপ যে এই পাপ তুমি জীবনে প্রায়শ্চিত্ত করতে পারবা। আর মুসলমানরা বলছে কি, দেখো আমাদের নবীজি শিখিয়ে গিয়েছেন, তুমি যদি শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, তুমি যদি কি বলে বড় বড় মানুষদের সাথে কিয়ামতের দিন থাকতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী হইতে হবে। ব্যবসা করা পাপের কারণ না, বরঞ্চ ব্যবসা করা হচ্ছে এমন ফজিলত। তুমি যদি নেককার, আমানতদার ব্যবসায়ী হও, তাহলে কিয়ামতের দিন কার সাথে থাকবা? সিদ্দিকদের সাথে থাকবা, নবীদের সাথে থাকবা, শহীদদের সাথে থাকবা। এই যে দৃশ্যগুলো বাংলার প্রেক্ষাপটে কে আনলো? মুসলমান। সভ্যতার জন্ম কাদের হাত ধরে হলো? মুসলমানদের হাত ধরে হলো। আচ্ছা, কৃষি, আবুল ফজলের বর্ণনা, ইরফান হাবিবের বর্ণনা, ফ্রান্সিস বার্নিয়ারের বর্ণনা, সবাই বলতেছেন যে মিশরকে ওই সময়ে মানুষজন মনে করতো মিশর বোধ হয় পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। ফ্রান্সিস বার্নিয়ার বলছে যে না, আমি যখন বাংলাদেশ সফর করতে আসলাম, বাংলার ধান, বাংলার পাট, বাংলার গম, এগুলো দেখার পর আমার মনে হইলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল হলো বাংলা অঞ্চল। পর্তুগিজ নাগরিক দুয়ার্তে বারবোসা 1500 থেকে 1616 সাল পর্যন্ত এই দেশ আসছেন, ভ্রমণ করছেন। একই কথা তিনি এই কথাই বলছেন, চিনি শিল্প, সময় কম, চিনি শিল্প, আখ থেকে যে চিনি তৈরি করা যায়
পৃথিবীর মধ্যে পৃথিবীবাসীকে মুসলমানরা শিখাইছে যে আখ থেকে প্রসেস করে এখান থেকে চিনি বের করা যায়। চিনি শিল্পের দিক থেকে পৃথিবীর মধ্যে নাম্বার 1 ছিল এই বাংলা অঞ্চল। বস্ত্র শিল্পের কথা আগেই বললাম যে পারস্যের কবি আমির খসরু পর্যন্ত এই বাংলার মসলিন নিয়ে গর্ব করত। তখনকার জামানার যত বড় বড় বাদশা ছিল মুসলিমের জন্য প্রি অর্ডার দিয়ে রাখতো যে মুসলিম হলে আমাকে এতগুলো কাপড় পাঠাবার। সিল্ক রোড ছিল 9 প্রকার 10 প্রকার, আমার কোনো কোনো বর্ণায় আছে 19 প্রকার সিল্কের কাপড় বাংলা অঞ্চল থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে রপ্তানি হতো। তাহলে আপনি বলেন যে বাংলা অঞ্চলে পোশাক যে পড়তে হয় কারা শেখাইলো? পোশাকের যে ভেরিয়েশন আনা যায় কারা বানাইলো? মুসলমানরা। এবং ইবনে বতুতার বর্ণনা আপনারা দেখছেন যে উনি বলতেছেন কি যে এত সস্তা, 3 টাকা দিয়ে আমি কয়েকটা কম্বল কিনছি, এত সস্তা বাংলাদেশের পোশাকের দাম। জাহাজ নির্মাণ শিল্প, ওই যে দুয়ার্তে বারবোসা সে যখন চিটাং উপর দিয়ে আসতেছিল সে বলে এত বড় বড় জাহাজ আমি দেখছি, আমি অবাক যে কিভাবে এরা ইউরোপিয়ানদের সাধ্য ছাড়া সুন্দর সুন্দর জাহাজ বানাইছে। কারা বানাইছে? মুসলমান। আচ্ছা, ইন্টারন্যাশনাল বাণিজ্যের কথা তো আমি বললাম। এরপরে অর্থনৈতিক সমৃদ্ধি, আমি শেষ করে দিই, আমার পয়েন্ট শেষ আসতেছে যে এমন অর্থনৈতিকভাবে বাংলা অঞ্চল সমৃদ্ধ হলো যে ফখরুদ্দিন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্ব 1338 থেকে 1349 ইবনে বতুতা এদেশে সফরে আসলেন। তিনি বলতেছেন বাংলা একটি বিরাট দেশ, এখানে প্রচুর পরিমাণে চাল উৎপন্ন হয়, সারা পৃথিবীতে আমি এমন একটা দেশও দেখিনি যে বাংলাদেশের জিনিসপত্র এতটা সস্তা। কে বলতেছেন? আচ্ছা, মা হুয়ান সে এই দেশের মধ্যে আসছে এবং সে বলতেছে ইন ফিউচার আমি সফর করে গিয়েছি হিন্দুদের আমলে বাংলাদেশ, এখানে মানুষে মারপিট করতো, মিথ্যা কথা বলতো, কিন্তু আমি যখন একটা সময় পরে গিয়ে মুসলমানদের আমলে বাংলাদেশে আসলাম, সে বলতেছে আমি দেখলাম প্রত্যেকটা মুসলমান হলো মার্জিত শিষ্টাচার সম্পন্ন। এবং সে আরো একটা কথা বলতেছে যে মুসলমানরা যদি কথা দেয় তাহলে সেই কথার খেলাফ করে না, যদিও তার ব্যবসায়িক লস হয়। কে বলতেছে? মাহওয়ান বলতেছে। আচ্ছা, হুইয়েন সবাই আসছে, লন্ডন কোম্পানি পরিচালক সমিতি, তারা ওই যখন এই দেশে আসলো 1735 সালে, তারা এসে বলতেছে যে আমরা যখন বাংলা ভূখণ্ডে পা রাখলাম আমাদের কাছে মনে হইলো বাংলা হলো পৃথিবীর সবচেয়ে ঐশ্বর্যশালী সম্পদশালী দেশ। প্রাক পলাশির আমলে ঐতিহাসিক সে বলতেছে যে এখানকার কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, কাপড় বুনন ব্যবস্থা, তাঁত শিল্প, কৃষি শিল্প এত বেশি উন্নত যে ইউরোপের সাথে এটাকে তুলনা করা যায়। কে বলতেছে? পর্যটকরা বলছে। এবং আপনারা জানেন লাস্টের দিকে যে মুঘল সাম্রাজ্যের আমলে বাংলাকে বলা হচ্ছে জান্নাতাবাদ। কি বলা হচ্ছে? জান্নাত। বাংলা হলো কি? সম্পদে পরিপূর্ণ, কৃষিতে পরিপূর্ণ, অর্থনৈতিক সমৃদ্ধে পরিপূর্ণ জান্নাত। শশী থারুর একটা বই আছে অ্যান ইরা অফ ডার্কনেস, সেখানে তিনি দেখাইছেন সুলতান সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহের সময়ে পৃথিবী চীনকে টপকে হিন্দুস্তানের জিডিপি হয়ে গেল 1/3, এবং সেই সময়ে বাংলার জিডিপি হলো হিন্দুস্তানের 1/3। বাংলা ছোট্ট একটা অঞ্চল গোটা হিন্দুস্তানের মধ্যে, কিন্তু সে গোটা হিন্দুস্তানের জিডিপির কত অংশ দিতেছে? 1/3। কার আমলে দিতেছে? মুসলমানদের আমলে দিতেছে। রবার্ট ক্লাইভের একটা মজার কথা আছে। ক্লাইভ সাহেব যখন বাংলাদেশে ঢুকলেন, তিনি যখন মুর্শিদাবাদের রাজকোষ লুট করতেছিলেন, এত বেশি লুট করছে যে ইংল্যান্ডে গিয়ে তার নামে মামলা জমা হয়েছে। রানীটাকে ডাকছেন, কি ব্যাপার, লুট করলে তো একটা মাত্রায় লুট করতে, এত বেশি লুট করছে কেন? বলছে রানী দেখেন আমি বাঙালির উপরে এহসান করছি, বাঙালির এত সম্পদ, আমি সারাদিন অন্য কেউ থাকতো আরো বেশি লুট করতো। এত সম্পদ নিজেরা কন্ট্রোল করতে পারি না, আমি এহসান করছি বাঙালির উপরে যে আমার নিজের নফসরে কন্ট্রোল করে আমি মাত্র 2 কোটি পাউন্ড লুট করছি। যদি আমার জায়গায় আপনি অন্য কোনো কর্মচারীকে পাঠাতেন সে আরো বেশি লুট করতো। এত বেশি পরিমাণে বাংলার সম্পদ ছিল। রবার্ট ক্লাইভের বর্ণনা আছে, শায়েস্তা খানের বর্ণনা, সুবাদাদা, আমি আর এগুলো বলতে যাচ্ছি না। তার মানে দেখেন বাংলাকে আপনি যদি বলেন বাংলা ভূখণ্ড মুসলমানরা দিল, বাংলা ভাষা মুসলমানরা দিল, বাংলার সাহিত্য মুসলমানরা দিল, বাংলার সভ্যতা মুসলমানরা দিল, বাংলার জাতীয় চেতনা মুসলমানরা দিল, বাংলার সীমানা মুসলমানরা দিল। আপনি পদে পদে বাংলার শিল্প, সাহিত্য, খনিজ, শ্রমিক, তাঁত, বস্ত্র কি নাই যেটা মুসলমানরা বাংলাদেশকে বাঙালিদেরকে উপহার দেয় নাই। আর আজকে আমাদেরকে কি বলা হয়? এই ভূখণ্ডে তোমাদের কোনো অধিকার নাই। সব অধিকার কাদের? না, গঞ্জিকা সেবনকারীদের। উহারা গঞ্জিকা সেবন করিবেন শাহবাগে বসে আর বলিবেন কি সব অধিকার তাদের, সব কিছু তাদের, সব তারা বানাইছে, সব তাদের পূর্বপুরুষরা বানাইছে। আপনি বলেন লজ্জার কথা, এই বাংলাদেশ যখন উন্নতি করতেছিল তখন বাংলাদেশের সেন্ট্রাল জাতীয় চেতনার মধ্যে ধর্ম ছিল কি ছিল না? বলেন না কেন? শরম লাগতেছে? বলেন বাংলা ভূখণ্ড যখন
পৃথিবীর মধ্যে অন্যতম সমৃদ্ধশালী একটা অঞ্চল, পৃথিবীর টপ ক্লাস মসৃণ যখন বাংলা বানাইতেছে, পৃথিবীর মধ্যে চিনি শিল্প যখন মুসলমানরা বানাইতেছে, আখ বানাইতেছে, কাপড় বানাইতেছে, বুনতেছে, ইন্টারন্যাশনাল বাণিজ্য করতেছে, জিরাফ পাঠাইছে চীনে, তখন বাংলার ন্যাশনাল চেতনা ধর্ম ছিল কি ছিল না? আজকে আছে। ফলে কি হয়েছে জানেন? রাশিয়ার মিসাইলের রেঞ্জ 16,500 কিলোমিটার, পাকিস্তানের মিসাইলের রেঞ্জ 700 কিলোমিটার, হ্যাঁ, আমাদের হিন্দুস্তানের মিসাইল 5300 কিলোমিটার, আপনি ইরানের মিসাইল রেঞ্জ দেখবেন 2500 কিলোমিটার, বাংলার মিসাইল রেঞ্জ কত কিলোমিটার? এরকম আর কি। বাংলার মিসাইল বানিয়েছে কারা? চারুকলা লোকজন বসে বসে বাংলা মিসাইল বানিয়ে ফেলতেছে। এত উন্নত দেশ আপনি কোথাও পাবেন না, চারুকলাতে পরে মিসাইল বানিয়েছে। এত বড় উন্নত দেশ কোথাও পাবেন না। আজকে বাঙালিরা পত্র পত্রিকায় মিডিয়াতে আপনারা দেখবেন মুসলমানদের কিছু নাই। আমরা খুব একটা কবিতার মনে পড়ে যে একজন কবি বলছিলেন যে জব আহলে চমন পে জরুরত পড়ি খুন ভি হামনে দি गर्दनी भी हमने कटवाई फिर भी कहते हैं अहले चमन ये चमन हमारा है तुम्हारा नहीं बात फूलों की होती तो सह लेती है हम अब तो काटो पे भी हक हमारा नहीं। যে এমন অবস্থা হয়েছে এই বাগান আমরা করে দিলাম, বাগানের মধ্যে ফুলের চর্চা আমরা করলাম, বাগানের ফুল ফসল সব আমরা আনলাম, এখন বলতেছে একটা কাটাও তোমাদেরকে দিব না। আশ্চর্য কথা, বুঝলে দেখো। যদি এরকম হইতে কাটা দিব না, একটা কথা ছিল, ফুলই দিতে চাই না আমাদেরকে, কাটা দিয়েছেন, কিচ্ছু দিতে চাই না, বল না এই ভূখণ্ডে তোমরা কিছু করো নাই, সব প্রথম হলো ডেলিস্টার করছে, আমরা কিছুই করি নাই। আমরা কি পাশের বাড়ি ভাবির দিকে তাকাবেন আপনি জঙ্গি? আপনি আপনার বোনকে বলবেন তুমি জাহিলি বিয়ে অনুষ্ঠানে যেও না, আপনি জঙ্গি। আপনি রেগুলার নামাজ পড়বেন, আপনি জঙ্গি। আপনি দরজা বন্ধ করে তাহাজ্জুদ পড়বেন, আপনি জঙ্গি। মুসলমানের বেটা যদি দাঁড়িয়ে রাখে সে জঙ্গি। এই ভূখণ্ডে মুসলমানদের কোনো অস্তিত্বই নাই। সেই জন্য আমার কথার আলোচনার মূল পয়েন্ট এইটা প্রিয় ভাই, এবং যদি আমাদের ভিডিও কোনো বোনটা শুনেন, যে এই ভূখণ্ডে আপনি আমি কেউ ভাড়াটিয়া, এই ভূখণ্ডের অধিকার কাদের হাতে? মুসলমানদের হাতে। আপনি যত দিকেই যান, পৃথিবীর যত বড় বড় ইয়ারা ভ্রমণ করতে ইন্ডিয়াতে আসে, সর্বপ্রথম কি দেখতে আসে? তাজমহল দেখতে আসে, লাল কেল্লা দেখতে আসে। কেন দেখতে আসে? এগুলো কে বানাইছে? মুসলমানরা বানাইছে। মসৃণ কাপড় কে বানাইছে? মুসলমানরা বানাইছে। ইন্টারন্যাশনাল বাণিজ্য, বাংলা ভাষা, এই আজকে বাঙালিরার কথা বলে আমাদেরকে। বাংলা ভাষার জন্ম হইতো না যদি মুসলমানরা না থাকতো, বাঙালি হইতে পারতাম? একটা জিনিস খেয়াল করেন, পাঞ্জাবি ভাষা নেই, পাঞ্জাবি ভাষা যদি না থাকে কেউ পাঞ্জাবি হইতে পারবে? উর্দু ভাষা যদি না থাকে তাহলে উর্দু ভাষী হইতে পারবে? হিন্দি ভাষা যদি জন্ম নয় হিন্দি ভাষী হইতে পারবে? আপনি যে বাংলা ভাষী, আপনি যে বাঙালি, এই যে বাংলার ভূখণ্ড, এগুলো কারো উপহার দিল আমাদেরকে। আর আজকে মুসলমানদের কোনো কথা না কিতাবে লেখা আছে, না টেক্সট বুকে লেখা আছে, না আমাদের জাতীয় সাহিত্যের মধ্যে আছে, না প্রথম আলো রিডিং এর মধ্যে আছে। আমি দেখলাম কালকে এক শয়তান গ্রেপ্তার, নাম তার নাম হলো আবুল বারাকাত, লেখছে বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার। না জানি কত অপরাধ করে ফেলছে পুলিশ, অথচ এই লোকটা টোটাল আসতো এক জনতা ব্যাংক লুট করে ফেলছে। তাকে লেখা দরকার কি ছিল? জনতা ব্যাংক লুটকারী আবুল বারাকাত গ্রেপ্তার, লিখতেছে না, কারণ কি? চেতনা দাগ লেগে যাবে, বুঝছেন না? তো এরকম এরা হলো এরকম। এবং আরেকটা কথা বলি, আমি শেষ করে দিই, একটা কথা বলি, শেষ কথা কি, যে বাংলা যখন সভ্যতাগত ভাবে রূপান্তর হচ্ছিল, বাংলার জন্ম হচ্ছিল, তখন বাংলার ন্যাশনাল কনসেন্সাসের মধ্যে ইসলাম ছিল কি ছিল না? বাংলার যখন পতন হয়েছে তখন ন্যাশনাল কনসেন্সাসের মধ্যে ইসলাম ছিল। এই জন্য বাংলার পতন হয়েছে কিসের মাধ্যমে? ইন্দিরা চৌধুরী সেনগুপ্তের একটা বই আছে, আপনারা পড়বেন, সস থেকে পাবলিশ হয়েছে, হ্যাঁ, কলোনিয়ালিজম এন্ড কালচারাল আইডেন্টিটি। তিনি এখানে বলছেন যে বাংলা যখন মুসলমানদের হাতছাড়া হয়ে বেঙ্গলি বাবুদের হাতে চলে গেল। কাদের হাতে? বাবু মানে কারা জানেন? বাবু কারা জানেন? ওই চারুকলার পাশে ওই যারা জিজ্ঞাসাবাদ করে তাহারা বাবু, এটাই বাবুদের বৈশিষ্ট্য ছিল। এটা বর্ণনা করছে। এবং সে বলতেছে যখন বাংলার এই সাহিত্য সাধনা কালচার মুসলমানদের হাত থেকে এদের হাতে চলে গেল, বেঙ্গলি বাবুরা কি উপহার দিল জানেন? এমন ভিতর ডিম হলে একটা, যে ব্রিটিশ আর্মিতে কোনো বাঙালি নিতে চাইতো না, কারণ বাঙালি যুদ্ধের আগে পালায় যায়, নিতে চাইতো না। কারণ কি? ব্রিটিশরা বলছে এর জন্য দায়ী হলো বাঙালি ব্যবস্থা, যারা মুখ মশা দেখালে ধুতি পড়তো, রাতের বেলা একটু করে মদ খাইতো, আর দিনের বেলা গিয়ে সরস্বতী পূজা করতো। এই বলছে, ব্রিটিশরা বলতেছে যে বাঙালির ন্যাশনাল কনসিয়াসকে ধ্বংস করে বাঙালিকে দুর্বল ভীতিতে রূপান্তর। ইন্দিরা চৌধুরী সেনগুপ্ত সে মুসলমান, তার থিসিসে সেই কথা বলতেছে যে এই বাঙালিকে দুর্বল করা, বাঙালির জাতীয় চেতনাকে নস্যাৎ করা, বাঙালিকে হীন করা, বাঙালিকে দুর্বল করে ফেলা। বাঙালি এই যেখানে বাঙালির আজকে মিসাইল নাই আছে, 5 মিনিট সময় আছে শেষ। আচ্ছা, বাঙালির মিসাইল আছে। আপনি যদি আজকে হিন্দুস্তান যদি আক্রমণ করে বাংলাদেশকে আপনি বাঁচাবেন কি দিয়ে? 71 দিয়ে বাঁচাবেন? রবীন্দ্রনাথের গান বলে চলে যাবে না বেটা? চলে যাবে না। আজকে যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম ব্যর্থ একটা রাষ্ট্র, এর জন্য দায়ী কে? এই জন্য দায়ী
তাই হলো বর্তমান লেখকরা, বর্তমান সাহিত্যিকরা, বর্তমান বুদ্ধিজীবীরা যারা রবীন্দ্রনাথের সঙ্গীত পাল্টালে প্যান প্যান ভ্যান ভ্যান শুরু করে দেয়, কিন্তু বাংলাদেশ থেকে যখন ম্যাক্সিমাম টাকাগুলো বেগমপাড়া নিয়ে যাওয়া হচ্ছিল, একটা কথা বলে ভাই, এ হলো বাঙালিয়ানা। আমাদের এ ধরনের থার্ড ক্লাস বাঙালিয়ানা কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ, যে দেশে ন্যাশনাল কনসিয়াসনেসের মধ্যে ইসলাম আসছে, 3 বছরে তারা গোটা দেশকে অর্থনৈতিকভাবে এতটা সমৃদ্ধ করছে, বলছে আমার দেশে এখন কোনো ঋণ নাই। এইটা আমাদের দরকার, যে দেশ ন্যাশনাল বাণিজ্যের মধ্যে উন্নতি করে, ইন্টারন্যাশনালি উন্নত করে, এবং সে ইন্টারন্যাশনাল আদালতকে চোখে চোখ রেখে বলতে পারে আন্তর্জাতিক আদালতের আমাদের কোনো দরকার নেই, আমাদের কাছে শরিয়া আছে। এরকম দরকার কেন? আপনারা দেখেছেন আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক কানুন আমেরিকার বম্বিং বন্ধ করতে পারছে? আন্তর্জাতিক কানুন ইরাকের অবৈধ হামলা বন্ধ করতে পারছে? আন্তর্জাতিক কানুন এই যে ইন্ডিয়াতে আজকে মুসলমানদের নির্যাতন হচ্ছে বন্ধ করতে পারছে? সো এই ধরনের রাষ্ট্র দরকার, যারা পৃথিবীর মধ্যে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। তাদেরও শাহিন থাকবে, আবাবিল থাকবে, আবদালি থাকবে, ঘড়ি থাকবে, যে মিসাইলের ভয়ে গোটা কুফরি শক্তি কাঁপতে থাকবে। এখন আপনি বলেন যে ভাই, ন্যাশনাল কনসেনসাসের মধ্যে ইসলাম আনলে কিভাবে আপনি মিসাইল বানাবেন? এখন যদি আমি বলি এটা কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামির রিবাতিল খাইর তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। উলামায়ে কেরাম এটা তাফসীরে লিখেছেন, আপনারা পড়বেন। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত তাফসীরে মারিফুল কোরআন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে এই যে আল্লাহ কুওয়াত শব্দের ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুওয়াতের ব্যাখ্যায় বলেছেন, শোনো, কুওয়াত মানে নিক্ষেপ করা শক্তি। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই নিক্ষেপ করা শক্তির কুওয়াতের জায়গায় কখনো হবে তীর, কখনো বল্লম, কখনো ধনুক, আর যখন আধুনিক জামানা আসবে তখন সেটা হাইপারসনিক মিসাইল। তাহলে আপনি বলেন, আপনি যদি জাতিগতভাবে উন্নতি করতে চাইতেন, ইসলাম বাধা দিত? ইসলাম আপনাকে এমন অবস্থা নিয়ে যেত, আজকে আপনার কাছে হাইপারসনিক মিসাইল থাকতো, আজকে হিন্দুস্তান কাঁপতো আপনার ভয়ে। আবার পুশ করবে দূরের কথা, কিচ্ছু করতে পারতো না। কেন করতে পারে নাই? এই বাঙালি জাতীয়তাবাদের বর্তমান যে ভার্সন আপনারা দেখতেছেন, আলটিমেট এই বাঙালি জাতীয়তাবাদ হলে হিন্দু জাতীয়তাবাদ। আমার কথা না, আমার কথা না, ঠিক ঠিক বললো ঠিক, না বললো ঠিক। হ্যাঁ, পার্থ চ্যাটার্জি বই আছে, আপনারা পড়বেন, দ্য নেশন অ্যান্ড ইটস ফ্রেগমেন্টস। খুব সুন্দর করে তিনি ওখানে দেখাইছেন বাঙালি জাতীয়তাবাদের বর্তমান যে ভার্সন চলতেছে, এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। টোটালি বাঙালি জাতীয়তাবাদকে ছিনতাই করে বাঙালি বাবুরা, এখন যে ধুতি কাঁচা দিয়ে মানুষরা, এই যে হুমায়ুন আজাদরা ছিনতাই করে টোটালটা কোথায় নিয়ে গেছে দেখবেন। আপনি বাঙালি জাতীয়তাবাদের প্রভাবের কারণে ঢাকা ভার্সিটিতে 50-এর ঊর্ধ্ব সরস্বতীর মূর্তি বানাতে পারবেন, একটা বইমেলা করতে পারবেন না, ইসলাম বইমেলা। এত তাদের চেতনে আঘাত লেগে যাবে, বুঝেন না এরকম? সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে বাঙালি জাতির সভ্যতাগত রূপান্তর কাদের মাধ্যমে ঘটছে ভাই? মুসলমানদের মাধ্যমে করছে। বাঙালি জাতিকে সভ্যতার উন্নতি শিখরে কারা পৌঁছাই দিছে? মুসলমানরা পৌঁছাই দিছে। ইন্টারন্যাশনাল বিজনেসের মাধ্যমে, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলা ভূখণ্ডকে কারা উজ্জীবিত করছে? মুসলমানরা করছে। বাংলা ভাষাকে কারা দিছে? মুসলমানরা দিছে। বাংলা সাহিত্য রচনার জন্য প্যাট্রোনাইজ কারা করছে? মুসলমান সুলতানরা করছে। এদেশে ন্যায় ইনসাফ কায়েম করছে। এবং আপনারা জানেন যে অনিরুদ্ধ রায়ের একটা বই আপনারা পড়তে পারেন, সেখানে দেখাইছে যে কিভাবে বাংলার সুলতানদের আমলে থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস লোকেরা শিক্ষা অর্জন করে বাংলার একেবারে ফ্রন্ট লাইনে চলে আসছে, নেতৃত্ব দিয়েছে পৃথিবীর মধ্যে। হাফসিদের শাসন আপনারা দেখছেন না? হাফসি বলতে কি বোঝাইতো? দাস ছিল। দাসরা এত উপরের পর্যায়ে চলে আসছে যে বাংলা তারা লিড দিছে, বাংলার তারা নবাব হয়ে গেছে, হয় নাই? হাফসিদের শাসন। এটা আপনি অন্য কোথাও পাবেন? হ্যাঁ, ইকবাল বলেছেন না, এক হি সফ মে খড়ে হো গে মেহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা और ना कोई बंदा नवाज, बंदा ও साहिब मुहताज ও गनी सभी एक हुए, तेरे दरबार में पहुंचे तो सभी एक हुए। যে এমন ইসলাম সোসাইটি উপহার দিছে, একই কাতারের মধ্যে সুলতান মাহমুদ এবং তার বাদশা আয়াজ দাঁড়িয়ে গিয়েছে, তার গুলাম আয়াজ দাঁড়িয়ে গিয়েছেন, কেউ ভেদাভেদ করে নাই। এই সোসাইটি কারো উপহার দিয়েছে। আর আজকে যদি বলেন যে মুসলমানরা কিছু করে নাই, এই ইতিহাস ভুল, এই রচনা ভুল, যারা এই কথাগুলো বলেন তাদের মাথার মধ্যে সমস্যা আছে। তাদের উচিত তালিম নেওয়া, তরবিয়ত নেওয়া, পড়াশোনা করা, এরপরে গিয়ে কথাগুলো বলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলিকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। শেষের পয়েন্ট আমি কনক্লুশন করেছি, আপনারা সব আলোচনা ভুলে গেলেও এটা বুঝিয়েন না। আস্তে আস্তে বাংলা ভাষার জন্ম মুসলমানদের হাতে, বাংলা অঞ্চলের জন্ম, বাংলার সমৃদ্ধি বর্তমান বাঙালিয়ানার সাথে, বাংলা অঞ্চলের বাঙালি জাতীয়তাবাদের সাথে বর্তমান বাংলার মুসলিম ভূখণ্ডের কোনো সম্পর্ক নাই। সো এটা মনে করার কোনো কারণ নাই। বর্তমান বাঙালি জাতীয়তাবাদের ভার্সন অ্যাকসেপ্ট না করলে আপনি উন্নত হতে পারবেন না, এরকমটা না। আমরা আপনাদেরকে বললাম বর্তমান বাঙালি জাতীয়তাবাদ নামে যেটা চলতেছে,
সেটা অ্যাকসেপ্ট করার কারণে বাংলাদেশ হলো পৃথিবীর সবচেয়ে অন্যতম ব্যর্থ একটা রাষ্ট্র। আর বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল একটা রাষ্ট্র ছিল কখন? যখন বাঙালি জাতীয়তাবাদের মধ্যে ইসলাম ছিল, মুসলমান ছিল, ইনসাফ ছিল, সুলতান ছিল, কাজী ছিল। তখন তারা এমন ইনসাফ দিয়েছেন, একটা ঘটনা আমি অনেক আগে বলছিলাম, বলে শেষ করে দেই। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, এই যে আপনারা বললেন সুলতান হাজী ইলিয়াস শাহের নাতি, তার আমল এমন হয়েছে একজন বুড়ির নাতনিকে একজন কি বলে শিকার করতে গিয়ে নাতনিকে হত্যা করে ফেলছে। বুড়ি গিয়ে কাজীর আদালতে মামলা দায়ের করছে। কাজী তলব করছে সুলতানকে যে আসেন, আপনার বিচার হবে। কাজী তার সামনে বলছেন, দেখেন এই বুড়ি বলতেছে আপনি শিকার করতে গিয়ে ভুল ক্রমে আপনি তার নাতিকে হত্যা করছেন। এখন আপনার সামনে ফয়সালা তিনটা, হয় মৃত্যুর বদলায় মৃত্যু, নয়তো মৃত্যুর বদলায় টাকা, আর নয়তো বুড়ি যদি মাফ করে দেয় আপনি এখান থেকে চলে যাবেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বলতেছেন ফয়সালা বুড়ি দেখ। বুড়ি বলতেছে যে হে কাজী, যে দেশের সিস্টেমের মধ্যে এমন আছে যে স্বয়ং সুলতানকে এনে আপনি কোর্টের মধ্যে দাঁড় করাইতে পারেন, আমি আমার ইনসাফ পেয়ে গিয়েছি, আমি আমার সুলতানকে মাফ করে দিলাম। সুলতান যখন চলে যাচ্ছে, কাজী ডাক দিয়ে বলতে, সুলতান এদিকে আসেন, কি তলোয়ার কি চাবুক বের করে বলতে, শোনেন আপনি যদি এখানে এসে গড়িমসি করতেন, বলতেন আমি সুলতান, তুমি কে আমার বিচার করার, আমি চাবুক দিয়ে আপনাকে পিটিয়ে সুতা করে দিতাম। সুলতান তখন তার তলোয়ার উঁচা করে বলছিলেন, কাজী তুমি যদি অন্যায় বিচার করো তোমার গর্দান ফেলে দিতাম। তো কোন মুসলমান যদি এই ধরনের শাসন চায়, সেটা জঙ্গিবাদ হবে? যদি জঙ্গিবাদ হয় তাহলে তারা বারবার এটা চাইতে বাধ্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।